ইস্টবেঙ্গল ক্লাব আমার গর্বের, ইস্টবেঙ্গল ক্লাব আমার ভালোবাসা। ক্লিয়ার বলতে চাই আজকেও যে আমি কোনো ভুল করিনি। মানে অন্তরের সাপোর্টাররা কিছুটা হলেও আমাকে কেউ গালাগালি করেছে, সেইটাতে আমি কিন্তু দীর্ঘদিন ঘুমাতে পারিনি। কিন্তু বিশ্বাস করো আমি পারিনি, আমাকে দেওয়া হয়নি, আমি পারিনি ইন দ্য সেন্স আমি ফেলিওর নই। আজকে যদি আমরা আমাদের পশ্চিমবাংলায় বলি, আমরা তো শুনেছি নর্থ বেঙ্গলের নাকি ভালো ট্যালেন্ট আছে, কি পুরুলিয়ায় কি ঝাড়খণ্ড ইয়েতে এসব জায়গার ট্যালেন্ট আছে। আমরা কি তাহলে কোথাও কি কোনো স্কাউট কি ওখানে গিয়ে গ্রাম অঞ্চলে গিয়ে পৌঁছাতে পারছি? তুমি আজকে বলো মোহনবাগান, এটিকে মোহনবাগানে কোনো কি রেসিডেন্সিয়াল ক্যাম্প আছে? মেজরিটি সংখ্যা প্লেয়ার কোথায়? বেঙ্গলি প্লেয়ার নেই, হাতে দূরবীন দিয়ে দেখতে হবে। কেরলের প্লেয়ার দূরবীন দিয়ে দেখতে হবে, জাতীয় দলও তো নেই। আজকে গোয়ার প্লেয়ার দূরবীন দিয়ে দেখতে হবে যে আইএসএল একটা ইন্ডিয়ান ফুটবলের নতুন দিশা নিয়ে আসবে, আনছিল। কিন্তু কিছু একটা আমাদের তাল কেটে গেছে, সেটা কিন্তু বেশিরভাগটাই কিন্তু নেগেটিভের দিকে চলে গেছে। এইগুলো তার নেগেটিভিটি। আমরা তো প্লেয়ার প্রডিউস করছি না, তাহলে আমরা হাহাকার করবো কেন? সুনীল ছেত্রীর বিকল্প নেই বলে। আমি জানিও ভালো প্লেয়ার, কিন্তু দেখো আমি তোমাকে না, আমার স্বার্থ চরিতার্থ ট্যালেন্টটা নষ্ট হচ্ছে। আজকে তো ইন্ডিয়ান ফুটবল হবেই, এটা তো আমরা সবাইটা জানি। পয়সাটা কি ফুটবলের ডেভেলপমেন্টের জন্য ইউজ হচ্ছে? সেটা হচ্ছে না। কারণ যেখানে আমার রেপুটেশনে ঘা লেগেছে, সম্মানে ঘা লেগেছে, আমি চলে এসেছি। আমি সম্মানটা অর্জন করতে গিয়ে আমার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। সেটাই তো আপনাদের বলা, তাহলে কোচকে জিজ্ঞেস করার দরকার। কারণ যেহেতু আপনারা জেনেছেন যে আমার বিরুদ্ধে অ্যালিগেশন এটাই যে আমি নাকি ড্রেসিং রুমের খবর বাইরে মিডিয়াকে দিচ্ছি, আমাদের ক্লাব কর্তৃপক্ষকে দিচ্ছি। নমস্কার, আজকাল .in আপনাদের স্বাগত। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে নিয়ে এই কয়েকদিন আগে কলকাতা ময়দান উত্তাল হয়েছিল। গোয়ায় অনুষ্ঠিত সুপার কাপের ঠিক আগে ইস্টবেঙ্গল শিবির ছেড়ে তিনি চলে এসেছিলেন কলকাতায়। হয়ে গিয়েছিলেন বিতর্কের মুখ। তিনি সন্দীপ নন্দী, আজকে আমাদের অতিথি। সন্দীপ, আপনাকে স্বাগত। নমস্কার। অনূর্ধ্ব 23 দল নিয়ে তো গিয়েছিলেন খেলতে, ফিরে এলেন। তা এই অনূর্ধ্ব 23 দলকে দেখার পর আপনার উপলব্ধিটা কি? মানে এরাই তো ভবিষ্যৎ। প্রথমেই একটা কথা যেটা বলি, কারণ আমি যেটা দীর্ঘদিন হয়ে গেল, হয়তো 6-7 মাস কি 8 মাস অনূর্ধ্ব 23 নৌসাদ মুসা, আমাদের মুসা ভাইয়ের আন্ডারে যেটা প্রশিক্ষণ ছিল, সেই আন্ডার 23 সব প্লেয়ার কিন্তু এই ক্যাম্পে ছিল না। আচ্ছা, তার জন্যই হয়তো আমরা দুটো ম্যাচ হেরেছি, নয় হয়তো এইটাই মেন কারণ। কারণ আমি যাওয়ার পরে আমি যেটুকুনি মুসা ভাইয়ের সঙ্গে আলোচনাতে বুঝতে পেরেছি যে আন্ডার 23 বিগত দিনগুলো যে প্লেয়ার যে টিমটা খেলছিল, ওনারা মুসা ভাইয়ের আন্ডারে যে টিমটা দোহাতে খেলে, মানে ইন্দোনেশিয়া খেলে, মালয়েশিয়া খেলে একটা বলবো ভালো রেজাল্ট করেছে। আমি খেলা কিন্তু ওয়াচ করেছি। সেই টিমটার অনেক ছেলেই ছিল না, মোস্ট প্রবাবলি 12 থেকে 13 জন ছিল না সেখানে। মেন টিমে সিনিয়র টিমে 8-9 জন আন্ডার 20 থেকে ডাক পেয়েছিল, খালিদ নিয়েছিল। মোহনবাগানের বেশ কিছু প্লেয়ার জয়েন করেনি। তো সেটা কিন্তু বেশিরভাগটাই তোমার 20% হয়তো বা 15% ছেলে সেখানে ছিল। তো সেই জন্য এইটাকে দেখে বিচার করলে হবে না, তার জন্যই রেজাল্ট কিন্তু আমাদের আশানুরূপ হয়নি। না তা বাইরে ধরুন আমি বাইরের টিমে পাঠালাম খেলতে, সেখানে আমার যারা ক্রিম প্লেয়ার, যারা দোহায় খেললো, তাদেরকে আমি পেলাম না। তাই এইরকম একটা ট্রিপ করার মানে কারণটা কি, কী হতে পারে? এক্স্যাক্টলি, দেখো ওটা আমারও, আমি হয়তো মুসা ভাইয়ের সঙ্গে আমি আমরা একসঙ্গে খেলেছি, নোয়েলুর সঙ্গে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি যে এই ট্রিপের তাহলে যুক্তি কোথায়, মানে এটার কারণ তো থাকবে একটা কিছু। হ্যাঁ, এটা তাহলে কি ওয়েতে কেন হচ্ছে, এর বেনিফিটটা তাহলে আমরা কী পাবো, কী পেলাম? যদি আমরা আন্ডার 23 টিমের জন্য এই ফ্রেন্ডলি ম্যাচের অর্গানাইজ করে, এটা খুব ভালো উদ্যোগ। যে প্রত্যেকটা ফিফা উইন্ডোতে ওরা সিনিয়র টিম কি জুনিয়র টিম কি লেডিস টিম খেলছে, বিদেশে মাটিতে একটা প্র্যাকটিস ম্যাচ খেলছে। এটা আমাদের সময় ভাবা যেত, পরবর্তীকালে হয়েছে এটা একটা মডার্ন ফুটবল, এটা খুব ভালো দিক উন্নতির জন্য। কিন্তু যদি বলো আন্ডার 23 বেস্ট টিম ছেলেরাই যদি না পায় কোচ,
তাহলে কি করবে সে? আমি জানি না এটা কতটা যুক্তিযুক্ত। তো তার জন্যই কিন্তু আমি মুসা ভাইকে কি বলবো, থ্যাংক ইউ মানে আমি অনেক ধন্যবাদ, মানে কি বলবো, শুভেচ্ছা, মানে ধন্যবাদ, মানে ওকে মানে প্রশংসা করব যে উনি কিন্তু কান্নাকাটি করেন। আজকে হেল্পলেস উনি, আমি বুঝতে পারি একটা কোচ, ভালো কোচ 2 দিন 3 দিনে কিন্তু তার টিমটাকে দাঁড় করাতে পারে না। আমাদের আলোচনাতে উনি কিন্তু বলছে যে আমি 2-3 দিনে, এটা ম্যাক্সিমাম টাইম না, 80% 90% ছেলে নতুন, তাদেরকে আমরা কি আমার প্রিন্সিপালটা, আমার ইয়েটা বোঝাবো, তাই না? তো তার মধ্যেও ভালো করার চেষ্টা করেছে। প্রথম ম্যাচ আমরা কিন্তু খুব বাজেভাবে পরাজিত হয়েছিল, কিন্তু সেকেন্ড ম্যাচ আমাদের ব্যাড লাক, আমাদের কিন্তু জেতা ম্যাচ ছিল, সেটাও আমরা লাস্ট মধ্যে 1 গোলে হেরেছি। কিন্তু আমি মনে করি ওটা যথেষ্ট, কিন্তু কোচের দিক থেকে, অ্যাঙ্গেল থেকে কিন্তু মুসা ভাই ভালো কাজ করেছে। এবং আমি হ্যাঁ, একটা এক্সপোজার ট্যুর হলো, কিন্তু আলটিমেটলি যেটা প্ল্যানিং এআইএফএফ করছে বা টিম ম্যানেজমেন্ট করছে, যে আন্ডার 23টাকে গত বছর মানে নেক্সট ইয়ার এশিয়ান গেমসের জন্য প্রিপেয়ার করছে। তো সেটা করতে গেলে আমার মনে হয় ওই একটা ছেলে 30টা কি 25টা ছেলে একসঙ্গে রেখে গ্রো আপ করলে বেশি ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে। এবং এটাই তো ভবিষ্যতের দল, এটাই তখন এটা ভবিষ্যতে তখন সিনিয়র টিমে অনেক ছেলে আসবে। তো এইভাবে পরিকল্পনা করলে মনে হয় ভালো হবে। আশা করি আগামী দিনে এটা হবে। কিন্তু মুসা ভাইয়ের আন্ডারে টিম কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে। আমরা তো দোহাতে দেখেওছি কি সুন্দর সুন্দর সব গোল করছে ওরা, ভালো করেছে। মানে জুনিয়র যারা আছে, মানে যারা উঠে আসছে, তাদেরকে নিয়ে একটা বেশ আমাদের সবার মধ্যেও, আমিও সোশ্যাল মিডিয়া গ্রুপে দেখছিলাম তাদেরকে নিয়ে অনেকেই উৎসাহী, খুব ভালো খেলছে তারা। কিন্তু সিনিয়র দল, তাদের জয় নেই। খালিদ জামিলের আন্ডারে এই যে সম্প্রতি বাংলাদেশের কাছেও হেরে গেছে, ফিফা র্যাঙ্কিংয়েও অধঃপতন, মানে অনেকটাই নেমে গেছে। যে ভারতীয় ফুটবল অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়? আপনি তো দীর্ঘ সময় ভারতীয় ফুটবল খেলেছেন, ভারতীয় ফুটবলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সমস্যাটা ঠিক ভারতীয় ফুটবলে কোথায় হচ্ছে যে র্যাঙ্কিংয়ে এত পতন? আমরা জিততে পারছি না। বাংলাদেশের সঙ্গে আমাদের একটা ড্র হচ্ছিল, জিততে পারছিলাম না। তুল্যমূল্য একটা লড়াই হচ্ছিল, যেটা আগে হতো না। আগে হয়তো আমরা জিততাম। হঠাৎ এখন কি এমন হলো যে কারণে ভারতীয় ফুটবল পেছোতে শুরু করছে? এটা দেখো, বাইরে থেকে এটা কিন্তু সবাই জানে, সবাই কিন্তু আমরা জেগে ঘুমাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তো এটা অনেক দিন ধরেই আমরা কিন্তু পিছিয়ে পড়ছি আমরা। যার জন্য যখন দেখো দেশীয় কোচ হয়েছিল, তখন আমি মনে করি এখন যা আমাদের যে ধরনের কোচরা বাইরে থেকে আসে, আমি ব্যক্তিগতভাবে বলেছি যে আমাদের দেশীয় কোচরা পারবে। আমি মনে করি যে এখন আমরা যদি পরিকাঠামো পুরো চেঞ্জ না করি, আমরা যদি নিজেদেরকে না আমরা কিন্তু সবাই জানি উন্নতি করতে গেলে কি করতে হবে। আজকে আমরা এটা বললে হবে না এই মডার্নাইজেশনের যুগে যে আমরা জানি না কি উন্নতি করতে হবে। আজকে কি জানি না যে একটা উন্নতির ধাপ কি? আমরা সবাই জানি, কিন্তু আমরা কি সেটা ফলো করছি? সত্যিই কি আমরা উন্নতি করার চেষ্টা সামগ্রিকভাবে করছি? এটা কেউ ইন্ডিভিজুয়াল করলে তো হবে না। এটা তো একটা টিম গেম, ফুটবলটা একটা টিম গেম, এটা একটা দেশের ব্যাপার। এটা সামগ্রিকভাবে সবাইকে এগিয়ে এসে হেল্প করতে হবে। আমি জানি না কার কি দোষ, কে কোথায় কি ফল্ট হচ্ছে, কিন্তু এটা তো সবাই বুঝতে পারছি যে এটা পিছিয়ে পড়ছি আমরা। কিন্তু আজকে সেটা কঙ্কাল হয়ে বেরিয়েছে, কিন্তু অনেকদিন আগেই মারা গেছে। সেটা আস্তে আস্তে এখন কঙ্কাল হয়েছে। কিন্তু দেখুন, এই কাফা নেশনস কাপে যে খালিদ জামিল কোচ হয়ে এলেন, ভারত 3rd পজিশন পেল, র্যাঙ্কিংয়ে একটু উপরের দিকে যারা ছিল তাদেরকেও হারালো। আবার AFC-তে যখনই গেল ইন্ডিয়া টিম, তখনই হারতে শুরু করলো। বাংলাদেশের কাছেও এই হার। ফলে ঠিক মানে বাইচুংগুটি একটা কথা বলেছেন যে খালিদ জামিলের সমস্যাটা হচ্ছে খালিদ জামিলের ধারাবাহিকতা কম। অ্যাকচুয়ালি কি ধারাবাহিকতা কম, নাকি কাফা নেশনস কাপ? আমি এটা একটা বলি, এটা একটা এর উত্তরে, যেটা এই যে বলছো কাফা নেশন কাপ একটা টুর্নামেন্ট, ভালোই টুর্নামেন্ট, আশা করি টপ লেভেলের একটা টুর্নামেন্ট। ইরান খেলেছে, কিন্তু আমরা তো আজকে জানি না যে ওমান ওর ম্যানেজমেন্ট কি থিঙ্কিংয়ে টিম পাঠিয়েছে, আদৌ কি ফার্স্ট 11 পাঠিয়েছে, আদৌ কি সিনিয়র টিম পাঠিয়েছে, আমরা কিন্তু শিওর নেই। আজকে দেখুন, আমরা থাইল্যান্ডে আন্ডার 23 রেকমেন্ড করলাম, মানে রিপ্রেজেন্ট করলাম ইন্ডিয়া আন্ডার 23। সেটা কি আন্ডার 23 বেস্ট টিম ছিল? আমি জাস্ট একটু আগে
সেটা ঠিক। তাহলে তো সেটা আন্ডার-23 বেস্ট টিমটাকে বিচার করলে হবে না। এখন যদি থাইল্যান্ডের কর্তৃপক্ষ ভাবে যে আমরা আন্ডার-20 ইন্ডিয়া হয়তো খাতায় কলমে হারিয়েছি, কিন্তু বেস্ট টিমটাকে হারায়নি, বেস্ট টিমটাকে হারায়নি, সুতরাং বলা যাচ্ছে না। তো সুতরাং সেইটা তো আমরা জানি না। আজকে তো মেন টুর্নামেন্ট, আজ যে এশিয়ান এই যে এইটা মেন টুর্নামেন্ট, হয়তো সিঙ্গাপুর বেস্ট 11 খেলাচ্ছে, হয়তো ওমান খেলায়নি, র্যাঙ্কিংয়ে হয়তো সে আমাদের থেকে এগিয়ে, কিন্তু তার বেস্ট 11-এর ছেলেরা খেলেনি, কিন্তু সেইভাবে তো বিচার করা যায় না। আচ্ছা, কিন্তু আমি আবারও বলছি, শুধুমাত্র কোচের দিকে আঙুল তুললে হবে না। এক্সাম এটা এখন আমি তোমাকে গ্যারান্টির সাথে বলে দিচ্ছি, এখানে যদি অ্যালেক্স ফার্গুসন আসে, এখন অনেকেই আগে কিন্তু বলেছে এটা, যে কোচ পারবে না একা রাতারাতি চেঞ্জ করতে, এটা একদিনে রাতারাতি চেঞ্জ হবে না, এটা কিন্তু অনেক দিনের ফল আজকে আমরা এটা ভোগ করছি। তো এটা করতে গেলে আবার কিন্তু আমাদের নতুনভাবে শুরু করতে হবে, শুধু কোচকে কাঠগড়া দাঁড় করিয়ে লাভ নেই। কারণ আগে তো ফরেন কোচরা এসে গেছে, তারাও তো পারেনি, পিছুচ্ছিলাম আমরা, ইগোস টিম ম্যাচের সময় তো পিছুচ্ছিলাম, তাহলে আমাকে এখন খালিদকে সবে 2 মাস টাইম দিয়েছি, কিন্তু তাকে তো দায়িত্ব দিয়ে লাভ নেই। খালিদ জামিলকে আর একটু সময় দিতে হবে। আমি শুধুমাত্র নট অনলি খালিদ, আমি যে কোনো কোচকেই যদি তুমি রেজাল্ট চাও, তাহলে কিন্তু তাকে সঠিকভাবে সাপোর্ট এবং সময় দিতেই হবে। কোনো স্বল্প মেয়াদিতে কোনো কিছু উন্নতি হয় না, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে তবেই। আজকে এই যে ভিশন যে আমরা 47-এ ওয়ার্ল্ড কাপ খেলবো, একটা ইন্ডিয়া প্রজেক্ট হয়েছিল, সেই ভিশনের জন্য কি আমাদের পুরো ফোকাস রয়েছে সেটা ভাবতে হবে। যারা উচ্চতর কর্তৃপক্ষ রয়েছে ফুটবলে, সেখানে ভাবতে হবে, একজন ভাবলে হবে না, সবাইকে সেই ভিশনের সাক্ষী হয়ে তখন ঝাঁপিয়ে পড়তে হবে, তবে তো সেটা আমি কি বললাম, আমরা সবাই জানি কীভাবে উন্নতি হয়। আচ্ছা, এই আন্ডার-23 টিম এত ভালো খেললো মুসার আন্ডারে, অথচ আমরা এখানে শুনছি সুনীল ছেত্রীর বিকল্প আমরা এখনো খুঁজে পাচ্ছি না। গোল করার লোক নেই, গোল করার অভাব। এই আমাদের খর্দার কাছে রহিম আলী একটা ম্যাচে গোল করলেন, হ্যাঁ, কিন্তু ওই একটা ম্যাচে গোল করেছে, কেউ একটা এসে গোল করে দিচ্ছে। কাফা নেশনস কাপে বেশিরভাগ গোলগুলোই হচ্ছে থ্রোইং থেকে। ফলে একজন আউট অ্যান্ড আউট স্ট্রাইকার যে সুনীল ছেত্রীর বিকল্প হতে পারে, সুনীল ছেত্রী যেরকম ভারতীয় টিমকে একা নিয়ে গেছেন, এরকম একজন স্ট্রাইকার হতে পারে। তা সেই জায়গাতে কি কোথাও আমরা পিছিয়ে পড়ছি, যে ওই রকম দলের একজন স্ট্রাইকার উঠে আসছেন না? প্রথমেই সুনীল ছেত্রী হতে হবে সেটা আমি বলছি না। প্রথমে একটা কথা বলি, এই যে মনে করো সুনীল ছেত্রী কি বাইচুং কি বিজয়ন, 3টে আমাদের লেজেন্ড প্লেয়ারের নাম বললাম, 3টে অধ্যায়, এদেরকে কিন্তু কতটা বানানো যায়, কতটা প্রডিউস করা যায়, সেটা কিন্তু আমি জানি না। কারণ সুনীল ছেত্রীকে, বাইচুং তো আমি দেখেছি, বাইচুং ঠিক আছে, ট্যালেন্ট একটা থাকতেই হয়, সুনীলকেও দেখেছি কতটা সে প্রথম জীবনে কতটা সে সুযোগ পেয়েছে, নিজেকে কীভাবে মডিফাই করে এই জায়গায় এসছে, কত পরিশ্রম হার্ডওয়ার্ক করেছে। তো আমাদের ম্যানেজমেন্ট যেটা বলছো যে কর্তৃপক্ষ, এটা তো একটা দায় আমাদের অস্বীকার করার উপায় নেই, যে আমরা একজন পেয়েছি বলেই তাকেই নিয়ে আনন্দে মেতে আছি। ওইটাই বললাম, পরিকল্পনা নিজ থেকে কীভাবে তুলে আনছি, তার ওইটাই তো দূরদর্শিতার অভাব, যে সুনীল চলে গেলে তার জায়গায় কী আমরা করিনি। আজকে ওই যে বললাম, উন্নতি অনেক রকমভাবে করতে হবে, তবে সর্বস্তর থেকে আজকে একটা ন্যাশনাল টিম, সিনিয়র ন্যাশনাল টিমের 22 কি 25টা প্লেয়ার, শুধু একটা প্লেয়ার কেন হবে? ঠিক, আমরা তো তৈরি করিনি সেই ধরনের তো এনভায়রনমেন্ট, সেই ধরনের লোকজন কোথায়? একটা প্লেয়ার তৈরি, আজকে আমি একটা জায়গা থেকে তৈরি হয়েছি, সেই কোথায় গ্রামের একটা অঞ্চল থেকে, সেই অঞ্চল থেকে সেই সময় 90-র দশকে ভাবা যায় আমি যে এই জায়গায় এসে বিরাজ করব। আমি একটা ভগবান প্রদত্ত লোক, মানে যার আমি গুরু বলি, যে আমার দাদা, তাকে পেয়েছি, সে আমাকে আলো দেখি পথ দেখিয়ে নিয়ে এসেছে। সেরকম লোক কোথায়? সেই লোকগুলো কি এখনো কোনো জায়গা পায় ফুটবলে? তারা ব্যর্থ হয়ে রয়েছে। তাদের তো নিশ্চয়ই কিছু একটা তোমার ভিশন আছে বা থিঙ্কিং আছে, নিশ্চয়ই কোনো কোয়ালিটি আছে, তাই তো আমাকে অবজার্ভ করে সেখান থেকে সে প্রডিউস করেছে। সেই লোকটাকে কোনো কেউ দাম দিয়েছি? এরকম শুধু আমি নয়, অনেকেই আছে। এই যে তোমার মেহতাব বলো, নবী বলো, তোমার আলবিট, সবাইকেই কিন্তু কেউ না কেউ তুলে ধরেছে। সেই ধরনের লোকগুলোকে আমরা কোনো কদর দিয়েছি? আজকে যে আমরা একটা প্লেয়ার তৈরি করবো, সেই লোক, আগে তো আমরা শুনেছি অর্তুজ ব্যানার্জির নাম শুনেছি, ভাগার সময়ের নাম শুনেছি, আমরা শুনেছি,
তারা প্রডিউস করেছে, তাই না? ঠিকই। তো সেই ধরনের লোক আছে কিন্তু আজকাল, তাদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি না, তাদেরকে ব্যবহার করা হচ্ছে। তাকে ব্যবহার করা হচ্ছে না। আমরা এখন ওই বললাম একটা রংচঙে জগৎ চলছে, আমরা না দেখার ভান করে তাদেরকে কিন্তু সরিয়ে রাখছি। আচ্ছা, সেটাই বুঝতে পারলি? সেটাই তার জন্যই ফুটবলের আজকে এই দশা। যে টেকনিক্যাল লোক, ফুটবল ডেভেলপ করতে গেলে ফুটবল একটা টেকনিক্যাল জিনিস, সেই টেকনিক্যাল লোকজনদেরকে ব্যর্থ রেখে সরিয়ে রেখে ফুটবল চালাচ্ছে কিন্তু অন্য জগৎ, অন্য জগৎ চালাচ্ছে। সেই যে এটা 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 সবাই জানে, এটা আমরা সবাই জানি, অনেক সবাই জানে, কিন্তু এটা তো তো আজকে তার ফল এটাই। আমরা তো এটা তো ভোগ করবো। আমি তো অনেক দিন, আমি দীর্ঘদিন ধরে আমি আমার ফ্রেন্ড সার্কেলে, কারণ আমি দেখো টপ লেভেলে, আমি আইএসএল আসার পর আমি ভাগ্যবান যে আমি আইএসএল খেলেছি 4 বছর, এবং 4 বছর প্রথম 3-4 বছর আইএসএলের কিন্তু লেভেলটা কিন্তু অন্য মাত্রায় ছিল। আজকের যে আইএসএল লেভেল, আমি কিন্তু একটু মানে অন্যরকমভাবে বিতর্কর দিকে যেতে চাইছি না, তখন আইএসএল লেভেল আর এখন কিন্তু অন্য। তখন কিন্তু একটা রিয়েল, কিন্তু একটা সত্যি ভারতীয় ফুটবলের একটা নতুন দিশা জাগিয়ে কিন্তু আইএসএল এসেছিল। এখন সেটা কিন্তু অন্য দিকে চলে যাচ্ছে। অন্যদিকে মানে এটা কিন্তু ফুটবলের ডেভেলপমেন্ট এরকমভাবে হয় না। পয়সা দেখো, ফুটবলের ডেভেলপ, যে কোনো জিনিস ডেভেলপ করতে গেলে হিউজ পয়সা আসতে, পয়সা আসুক, পয়সা তো তোমার, কিন্তু পয়সাটা কি ফুটবলের ডেভেলপমেন্টের জন্য ইউজ হচ্ছে? সেটা হচ্ছে না। এক শ্রেণী কিছু ব্যক্তিগত স্বার্থ চরিত এক শ্রেণীর লোকজনই সেইটাকে সুবিধা পাচ্ছে, আর সেটা কিন্তু ফুটবলের পেছনে আসছে না। আজকে সবাই জানি আমরা, কিন্তু ফুটবল ডেভেলপ করতে গ্রাসরুট কোথায়? গ্রাসরুট আজকে গ্রাসরুট কোথায়? তুমি আজকে বলো মোহনবাগান, এটিকে মোহনবাগানে কোনো কি রেসিডেন্সিয়াল ক্যাম্প আছে? রেসিডেন্সিয়াল বাচ্চাদের কেন থাকবে না? মানে সিনিয়র টিমে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, বাচ্চাদের যারা ভবিষ্যৎ হবে তাদের পেছনে। কারণ তাদের কিন্তু একটা কোনো জায়গা থেকে হয়তো ভাড়া করে নিয়ে আসছে, কি আমি জানি না, সব পার্টিসিপেট করছে, ইস্টবেঙ্গলের হয়তো পার্টিসিপেট করছে, কিন্তু রেসিডেন্সিয়াল ভালো সেখানে ফোকাস রেখে তাদের একটা মাঠ, তাদের সেগুলো আমরা করছি না। তাহলে তো আজকে সেটাই হবে, আমরা তো প্লেয়ার প্রডিউস করছি না, তাহলে আমরা হাহাকার করবো কেন? সুনীল ছেত্রীর বিকল্প নেই বলে। প্লেয়ার আছে, কিন্তু সুনীল ছেত্রীকে খুঁজে নিতে হবে। সুনীল ছেত্রীকে তখন পরিবেশ ছিল, কেউ একটা হয়তো সে জায়গায় এসে গেছে। আজকে আমি সুনীল ছেত্রীকে কাঁদতে দেখেছি, ও যখন চান্স পাচ্ছে না বাসের পেছনে বসে তাকে হাহাকার করতে দেখেছি, কবে আমি আর খেলবো। 2006-এর কথা বলছেন, ঠিকই। আজকে সে স্টার, তখন আমরা জানতাম না ও স্টার হবে। তার মানে তার কি বলবো, ভেতরে অগ্নি মানে উদ্গ্রীব ইচ্ছা, তার একটা যে ইচ্ছা শক্তি, তার পরিশ্রম করা, তা একটা দিয়েছে ভগবান। সেই ধরনের ছেলে, আর তার সেই হাঙ্গারনেসটা, এই যে যেটা একটা বলছি, সেই খিদেটাও কিন্তু আমরা মেরে দিচ্ছি ছেলেদের। আজকে দেখবে তুমি অনেক আইএসএল করতে, আমি পুরো ডিটেলস অত জানি না, আমি শুধু হয়তো পার্ট নিচ্ছি, কিন্তু অত ভেতরে ঢুকি না। কিন্তু কোথাও দেখবে কেউ কোথাও কমেন্টস করেছে, আমাদের জোর করে বাধ্য করা হচ্ছে যে দীর্ঘমেয়াদী চুক্তি করো। আজকে তুমি একটা আপকামিং প্লেয়ার, ঠিক আছে, তুমি এখনো মানে প্রুভ নাও যে তুমি ওই জায়গায় উচ্চ জায়গায় গিয়ে তুমি পয়সা মানে আর্ন করতে পারো, ভালো ডিমান্ড তুমি করতে পারো। এখনই তুমি সেইটা না করার পরও তোমাকে 5 বছরের অলরেডি তোমাকে আমি কন্ট্রাক্ট দিয়ে দিলাম হিউজ মানিতে, তাহলে তোমার খিদে থাকবে? আগেই তো পেয়ে যাচ্ছি সব, তাহলে আমার খেলার ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে। তাহলে আজকে সেইটাই বলে, আমরা তো খাইয়ে দিচ্ছি বেশি করে, তাহলে তার খিদেটা থাকবে কি করে? সে তো বমি করে দিচ্ছি। এক্স্যাক্টলি সেইটাই হচ্ছে, কিন্তু এটা কারা করছে? তাহলে তারা কি জানে না? নিশ্চয়ই। আজকে যে একটা সুব্রত পাল একটা হবে, আজ একটা জুনিয়র টিমে একটা গোলকিপারকে যদি আন্ডার 18 খেলছে, তাকে একটা হিউজ কন্ট্রাক্ট দিয়ে তার সুব্রত পালের মতো টেনাসিটি আনার, তুমি ইচ্ছা শক্তিটা নষ্ট করো, তাহলে কী করে হবে? ভালো প্লেয়ার আর প্রডিউস হবে কী করে? তো এক্স্যাক্টলি এইগুলো হচ্ছে। এটা কিন্তু আমি বলবো আইএসএলের একটা কুপ্রভাব এটা। আচ্ছা, ওই প্রত্যেক দেখো একটা ভালো, আমরা কিন্তু প্রচুর হোপ ছিল যে আইএসএল একটা ইন্ডিয়ান ফুটবলের নতুন দিশা নিয়ে আসবে, আনছিল, কিন্তু কিছু একটা আমাদের তাল কেটে গেছে, সেটা কিন্তু বেশিরভাগটাই কিন্তু নেগেটিভের দিকে চলে গেছে। এইগুলো তার নেগেটিভিটি।
আপনি কয়েক বছর আগেও আপনি আন্ডার 17 দলের ইন্ডিয়ান মানে Under 20 আন্ডার 20 টিমের দায়িত্বে ছিলেন আপনি আর রঞ্জন দা। তা সেখানকার ছবিটা কীরকম, মানে যে যে প্লেয়ারদের নিয়ে আসা হচ্ছে, স্কাউট করা হচ্ছে, কোথা থেকে আনা হচ্ছে, কীভাবে তারা প্র্যাকটিস করছে? এই যে স্কাউট, এই কথাটার মানে বিশাল কিন্তু একটা মানে ব্যাপ্তিটা অনেক বেশি, বিশাল বেশি। স্কাউট কিন্তু ইজি জব নয়। আচ্ছা, আজকে একটা এই যে হিউজ দেশ আমাদের, 140 কোটির দেশ, তো এখানে কোন গ্রামের কোণে আজকে তুমি দেখো এক্স প্লেয়ারদের তুমি সব কিন্তু কোথাও না কোথাও মফস্বলে কোন কোণে ছিল, তা থেকে আনা হয়েছে। আজকে আমরা তার সেই কোণে কি আমরা পৌঁছাতে পারছি? আজকে যদি আমরা আমাদের পশ্চিমবাংলায় বলি, আমরা তো শুনেছি নর্থ বেঙ্গলে নাকি ভালো ট্যালেন্ট আছে, কি পুরুলিয়ায় কি ঝাড়খণ্ড ইয়েতে এসব জায়গায় ট্যালেন্ট আছে। আমরা কি তাহলে কোথাও কি কোনো স্কাউট কি ওখানে গিয়ে গ্রাম অঞ্চলে গিয়ে পৌঁছাতে পারছি? স্কাউটিং হচ্ছে না। আচ্ছা, আমি যখন আন্ডার 20-তে ছিলাম, আমি ডাইরেক্ট কিন্তু আমাদের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে আমি বলেছিলাম, কারণ উনি আমার বন্ধু স্থানীয়, একসঙ্গে খেলেছি, আমি কিন্তু একটা জাস্ট অ্যাডভাইসের মতো বলেছিলাম যে অ্যাজ এ এক্স প্লেয়ার হিসেবে আমার চোখে যেটা ধরা পড়েছে আমি বলেছি আমাদের কিন্তু স্কাউটিং ঠিক হচ্ছে না। আজকে সেখানে গিয়ে আমি দেখো কোনো স্টেটকে কিন্তু আমি ছোট চোখে দেখছি না। আমি ওকে একটা কথা বলেছিলাম, দেখ আমার ছোট ফুটবল বুদ্ধিতে একটা কিন্তু ধারণা আমার জন্মেছে ইন্ডিয়ান ফুটবল সম্বন্ধে, যে কোন স্টেটরা ফুটবলে মানে ভালো প্লেয়ার বিদ্যমান। বেঙ্গল, কেরালা, গোয়া, মহারাষ্ট্র, পাঞ্জাব, অবশ্যই নর্থ ইস্ট এখন ডমিনেট করছে, কাশ্মীর কিছুটা আছে। ঠিক। তো আজকে তুই আমাদের এই আন্ডার 20 আমাকে স্কাউট 100টা প্লেয়ার দিয়েছে, মেজরিটি সংখ্যার প্লেয়ার কোথায়? বেঙ্গলের প্লেয়ার নেই, হাতে দূরবীন দিয়ে দেখতে হবে, কেরলের প্লেয়ার দূরবীন দিয়ে দেখতে হবে, জাতীয় দলও তো নেই, আজকে গোয়ার প্লেয়ার দূরবীন দিয়ে দেখতে হবে। তা আমি বললাম এটা কেন? তার মানে সঠিক স্কাউট হচ্ছে না, কেরালার ট্যালেন্ট নেই। কে বললো? বিষ্ণু। আজকে তো আমরা ইস্টবেঙ্গলেই তার অনেকগুলো প্রমাণ দেখেছি। আজকে তোমার বিনু কোচকে থ্যাঙ্কস জানাতেও এনেছে, কিন্তু আজকে কি বেঙ্গলে নেই? কেন আমরা তাহলে বেঙ্গল থেকে আনছি না? বেঙ্গলেও আছে, পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি না, বা দেখেও না দেখার ভান করছি। আমি কিন্তু এই কথাটা বারবার বলছি। তা আজকে তোমরা দেখতে, তার কারণ কিন্তু অনেক অনেক ইয়ে পর্যন্ত গড়িয়ে আছে এর শেকড়। সে জানো কদিন আগে একটা কলকাতা ফুটবলে একটা কালি লেগেছে, সেটা জানো, এই কারণ কিন্তু ওখানেও আছে। ঠিকই, কারণ ওইটার সঙ্গে স্বার্থ চরিতার্থ আছে বলে ওই রিলেটেডই প্লেয়ার কিছু নেবে, তুমি ভালো প্লেয়ার নেবো না, তার মানে তো তাই হচ্ছে না। আমি দেখেও ভান না দেখার ভান করছি, আমি জানিও ভালো প্লেয়ার, কিন্তু দেখো আমি তোমাকে না, আমার স্বার্থ চরিতার্থ হবে না, ট্যালেন্টটা নষ্ট হচ্ছে। তা আজকে তো ইন্ডিয়ান ফুটবল হবেই এটা, তো আমরা তো সবাইটা জানি, আমরা নিজেরাই এটাকে প্রেগ মারছি, মানে প্রেগ মেরে এটা মেরে ফেলছি, নষ্ট করছি নিজেরা। হাতে কিন্তু অনেক আমাদের সম্ভাবনা অনেক আছে। আজকে ফিফা বিশ্ব ফুটবল বিশ্ব সবাই আজকে ওয়ার্ল্ড যা বলছে ঘুমন্ত দেশ ফুটবল, ঘুমন্ত দৈত্য ভারত। তাহলে ক্রিকেট করলে আমরা কেন পারবো না? ক্রিকেট তো একটা ছোট্ট ব্যাপ্তির মধ্যে, তার আজকে হিউজ একটা, তা আমরা এটা তো এটা তো কিছুদিন আগে কেউ মনে হয় একটা বলেছে জনপ্রিয় খেলা আমরা জনপ্রিয় করতে পারিনি, সেটা আমাদের ফল্ট। তো ওইটা বললাম, ওটা পারিনি না পারার পেছনে কিন্তু ব্যক্তিগত স্বার্থ, সব চরিতার্থ আছে, সব নিজেরটা। আমি বলছি তো, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে এখন, বলছি আপনি তো অনূর্ধ্ব-23 জাতীয় দল নিয়ে গেলেন, আপনি কি এখন, আমরা সবাই জানি আপনি ইস্টবেঙ্গল ক্লাবের গোলকিপিং করছিলেন, আপনি কি খাতায় কলমে এখনও ইস্টবেঙ্গলের গোলকিপিং কোচ, নাকি আপনি প্রাক্তন সন্দীপ নন্দী ইস্টবেঙ্গলের গোলকিপার? আমি তো প্রাক্তনই, আমি তো খেলা ছেড়ে দিয়েছি, প্রাক্তন তো 2017 হয়ে গেছে, তো প্রাক্তন আমার তকমা লেগেছি, কিন্তু সেটা নয়। দেখো একটা কথা আমি ক্লিয়ার বলতে চাই আজকেও, যে আমি কোনো ভুল করিনি, ওই গল্পে আমি পড়ে আসি, আমি কোনো ভুল করিনি, আমি কোনো অন্যায় করিনি, যার জন্য ইস্টবেঙ্গলকে ক্ষতিগ্রস্ত হতে হয়, ইস্টবেঙ্গলকে অসম্মানিত হতে হয়। এটা একটা ব্যক্তিগত ট্যাসেল ছিল, সেখানে আমি মনে করেছি যে আমার মনে হয় থাকা উচিত, সঠিক নয়। কারণ যেখানে আমার রেপুটেশনে ঘা লেগেছে, সম্মানে ঘা লেগেছে, আমি চলে এসেছি।
কিন্তু ব্যাপারটা যখন দেখছি এটা ইস্টবেঙ্গল রিলেটেড হয়ে যাচ্ছে, আমি তখন দেখো, আমি সবাই তো নিজে পার্সোনাল নিজেকে প্রোটেক্ট করবি, কারণ এই সম্মানটা আমি অর্জন করেছি অনেক কষ্টে। আমি সম্মানটা অর্জন করতে গিয়ে আমার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। তো সেই সম্মানটাকে তো আমি ভেঙে টুকরো টুকরো হয়ে দিতে পারি না। তো তখন যখন দেখলাম এটা ইস্টবেঙ্গলের দিকে টান হচ্ছে, তখন কিন্তু আমি নিজেকে স্টপ করেছি। কিন্তু আমি জানি না এটা অফিসিয়ালি বলতে পারবে, আমি নিজে এখনও কিছু করিনি। আমি প্রচণ্ডভাবে মানসিকভাবে দুঃখ মানে হয়েছিলাম, মানসিক টুকরো টুকরো হয়ে গেছিলাম আমি। কারণ যেটা আমার গর্বের, ইস্টবেঙ্গল ক্লাব আমার গর্বের, ইস্টবেঙ্গল ক্লাব আমার ভালোবাসা। কারণ সেই ক্লাবটা আমাকে প্রতিষ্ঠা দিয়েছে, আমাকে মোহনবাগান ক্লাবও দিয়েছিল। প্রথম ফেজে মোহনবাগান ক্লাব কিন্তু ফার্স্ট সন্দীপ নন্দী নামটা পরিচিতি মোহনবাগান ক্লাব দিয়েছিল। সেখান থেকে কিন্তু আবার একটা সময় আমাকে ফিরে যেতে হচ্ছিল, যখন টালিগঞ্জে খেলে, তখন কিন্তু আমার সেকেন্ড অধ্যায় কিন্তু ইস্টবেঙ্গল প্রতিষ্ঠিত করে সেইটা সন্দীপ নন্দী নামে কিন্তু একটা স্ট্যাম্প লাগিয়েছি 2003। এখনও কিন্তু সেই আসিয়ান কাপ এলে আমার নাম উচ্চারিত হয়, এটা গর্বে বুক মানে ফেটে যায় আমার। তো সেখানে যখন এইরকম ইনসিডেন্ট আমি স্বপ্নও ভাবতে পারিনি, কারণ যখন এই কাজটা আমি পেয়েছিলাম তখন কিন্তু আমি অত্যন্ত আনন্দের সাথে এটা পালন করব বলে, মানে নিজেকে নিগড়ে দেবো বলে আমি কিন্তু রেডি ছিলাম। এবং সেখানে টিমটা এই বছর অত্যন্ত ভালো টিম হয়েছে, সে দেখে কিন্তু না আমি আনন্দে উৎফুল্লিত ছিলাম যে হয়তো তাহলে একটা দীর্ঘ যে একটা দুঃখ, একটা ইস্টবেঙ্গল ক্লাবের যে ব্যর্থতা, সাপোর্টারদের যে হতাশ, এই বছর তাহলে মানে ফিরবে। কিন্তু বিশ্বাস করো আমি পারিনি, আমাকে দেওয়া হয়নি, আমি পারিনি ইন দ্য সেন্স আমি ফেলিওর নই। আমি জানি না আমার কি ক্যাপেবিলিটি, আমি জানি না আমার কি যোগ্যতা, কিন্তু আমার যদি 5% যোগ্যতা থাকে, সেই 5%ও কিন্তু দেখানোর সুযোগ আমি পাইনি। আজকে দুঃখ এটাই যে সাপোর্টারদের ভালোবাসায় আজকে আমি সন্দীপ নন্দী হয়েছি। এখনও আমার নাম ইস্টবেঙ্গল ক্লাবে ওই দিনটাতে আসে আসিয়ান কাপে, সেই আমার মানে অন্তরের সাপোর্টাররা কিছুটা হলেও আমাকে কেউ গালাগালি করেছে, সেইটাতে আমি কিন্তু দীর্ঘদিন ঘুমাতে পারিনি। আর এটা আমি মনে হয় ভুলতে পারবো বলে আমি জানি, কারণ আমি কোনো ভুল করিনি। তো এখন সেটা অফিসিয়ালরা বলতে পারবে, দেখো আমি কোনো টার্মিনেশনে সাইন করিনি, দুঃখে মানে মনের দুঃখে, হ্যাঁ, তো আমি কিছু করিনি। তো জানি না, এটা কর্তৃপক্ষই হয়তো বলতে পারবে। আপনি বলছিলেন প্রথম থেকে আপনি সেই সুযোগটা পাননি, মানে করে দেখানোর। যদি 5% হয় 5% আপনি দেখাতে পারেননি, মানে দেখাতে পারেননি মানে কি, আপনি কি কাজ করতে পারেননি, নাকি আপনাকে কাজ করতে দেওয়া হয়নি, না কি, মানে কি বিষয়টা? পরিবেশ পাইনি, ওটা তো আমি তো সকলকেই আমি বলেছি। দেখো এটা নিয়ে আর আমি চাই না মানে বলতে। পরিবেশ একটা কি, একটা হেলদি পরিবেশ, একটা সাকসেসফুল টিম তখনই হয় আমি মনে করি, উচ্চ কর্তৃপক্ষ থেকে কোচিং স্টাফ তো ছেড়েই দাও, বল বয় থেকে উচ্চতর যে তোমার ম্যানেজমেন্ট, প্রত্যেকের মধ্যে একটা সুসম্পর্ক, একটা হেলদি পরিবেশ একটা থাকলে তবেই হয়। সেই এনভায়রনমেন্টটা পাইনি, আমি তো বলছি। আচ্ছা, প্রথম দিন থেকে আমাকে অন্য নজরে দেখা হয়েছে, কেন সেটা জানি না। সেটাই তো আজকে বলছি, সেটাই তো আমার দুঃখ। আমার ইমেজকে, আমার যে কেরিয়ার, আমার এই কেরিয়ারে কতজন বলতে পারবে আমার কোচিং কেরিয়ার এবং প্লেয়িং কেরিয়ার, যে 20 বছর আর 5-7 বছর কোচিং কেরিয়ার, 25-27 বছর আমি এই ফুটবলের ফ্র্যাটার্নিটিতে রয়েছি। কোন দিন আমার এই কোথাও আমি কোন কোচকে অসম্মানিত করেছি বা কোনো জায়গায় আমি কী করেছি সেটা আমরা আমার তো নেই। তাহলে সেই অ্যালিগেশন দেওয়া হচ্ছে, সেই দুঃখটা তো মানে বিশাল, সে তো বোঝাই যায়। আমরা একটা দেখছিলাম যে এই ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল যে সেমিফাইনালে হেরে গেল ডায়মন্ড হারবারের কাছে, মানে আমি শুনেছি, আমি সত্যি মিথ্যে জানি না, আপনি দুরাত ঘুমাতে পারেননি। আপনি যেহেতু এই যে প্রথমে বলছিলেন যে ইস্টবেঙ্গল টিমটা এত ভালো এবার করেছে, আপনি দুরাত ঘুমাতে পারেননি তার মানে দুঃখে। অথচ আপনাকে আমরা, যেহেতু আপনি গোলকিপার কোচ, আপনার উত্থান আমরা দেখেছি, আপনার যে সময় খেলতেন সেই সময় আপনাকে দেখেছি ইস্টবেঙ্গল ক্লাবে। আমরা ফোন করতাম আপনাকে, আপনি ফোন ধরতেন না, আপনি বলতেন যে না প্রোটোকল আছে, আমি কোনো কথা বলতে পারি না, আমি কোনো কথাই বলবো না। অথচ সেই আপনি মানে খবরের কাগজে বা বিভিন্ন জায়গায় পড়ে বা আমাদের কাছে যা খবর আসে সেই খবরের প্রেক্ষিতে আমরা জানতে পেরেছি
যে আপনার বিরুদ্ধে অভিযোগ নাকি এরকম ছিল যে আপনি নাকি ঘরের কথা প্রকাশ করে দিচ্ছেন, অথচ আমরা ফোন করলে আপনি ফোনই ধরতেন না। তো সেটাই তো আপনাদের বলা, তাহলে কোচকে জিজ্ঞেস করার দরকার, কারণ যেহেতু আপনারা জেনেছেন যে আমার বিরুদ্ধে অ্যালিগেশন এটাই যে আমি নাকি ড্রেসিং রুমের খবর বাইরে মিডিয়াকে দিচ্ছি, আমাদের ক্লাব কর্তৃপক্ষকে দিচ্ছি। তো সেটাই তো আমার দুঃখ। আজকে আমার রাগ দুঃখ কেন, কি কারণে আমি অসম্মানিত হয়ে ফিরে এলাম, সেটাই তো আপনাদেরও আওয়াজ তোলার সময়। আপনারা দাদা দেখুন, আপনি তো নিজে বলছেন, আপনি অনেকবার ফোন করে আপনি আমার কাছে না শব্দটাই শুনেছেন, কারণ আমি আমার কোচিং হেড কোচের পারমিশন ছিল না, কি ম্যানেজমেন্টের ছিল না, আমি কোনোদিন তো বলিনি। আজকে সেটা বারংবার কোচকে বোঝানোর পরও, আমি বারবার বলার পরও যে আমি প্রফেশনাল, আমি জানি আমার ডিউটিটা কতটা কী করতে হয়, কোচ আপনি অডিট নন, তারপরেও কিন্তু আমাকে সেটা এতদিন, মানে ওই যে বললাম প্রথম দিন থেকে কিন্তু আমাকে ইনডাইরেক্টলি শুনতে হয়েছে, ইনডাইরেক্টলি। তখন কিন্তু পেনশন করে বলেনি, সেই দিনের ঘটনায় কিন্তু ডাইরেক্টলি বলেছে যে তুমি করতে, সেটা মানতে পারিনি। হ্যাঁ, যেটা গোয়াতে হয়েছে সেইটা মানতে পারিনি বলে তো আজ আমি ছেড়ে চলে এসেছি। সেটাই তো দুঃখ দেয়, সেটাই তো আমি বললাম যে এটা আপনারাই তাহলে বলুন, হেড কোচকে জিজ্ঞেস করুন যে সন্দীপের নামে যেটা অ্যালিগেশন দিয়েছেন সেটা কতটা সত্যি, সেই সত্যিটা আপনারা তাহলে তুলে ধরুন। এবং গোয়াতে যে সর্বসমক্ষে যে ব্যাপারটা হয়েছিল, মানে প্লেয়াররাও ছিলেন, ঠিক সুপার কাপের আগে আপনি চলে এলেন, তারপরেই সুপার কাপ, এবং আপনাকে একটা অপবাদ দেওয়া হয়েছিল আপনি অযোগ্য। ওই যে বললাম, এটা তো কি করলে যোগ্য হব আমি জানি না। হ্যাঁ, কারণ অনেক যোগ্যতার নিদর্শন আমি কিন্তু এখনও চোখের সামনে দিয়ে দিতে পারি। আমি জানি না যে আজকে আমাদের প্রফেশনাল, এটাকে বলা হচ্ছে আমাদের প্রফেশনাল মোড়কে ফুটবল চলছে, প্রফেশনাল কতটা, কোনটা প্রফেশনাল, কোনটা যোগ্য, কোনটা অযোগ্য, হয়তো আমার বিচার করার, কারণ আমার তো ক্ষুদ্র বুদ্ধি হতেই পারে না, আমি জানি না কতটা যোগ্য। হয়তো ইন ফিউচার যদি আমি অনেস্ট হই, যদি আমি যোগ্য হই, তার প্রমাণটা আমি দিতে পারবো। দেখা যাক কি সেটা সময়ই বলবে। সামনে এবার একটু খেলার প্রসঙ্গে আসি, সামনে সুপার কাপ ফাইনাল, মানে ইস্টবেঙ্গলের চান্স ফ্যাক্টর কীরকম এবার? তো দলটা তো ভালোই খেলছে। দেখো, আমি তো বরাবরই বলেছি, আজকে প্রথম দিন থেকে যখন ইস্টবেঙ্গল টিমটাকে দেখেছি সামনে, আমি অত্যন্ত আনন্দিত ছিলাম এবং মানে আশাবাদী ছিলাম যে এই বছর ইস্টবেঙ্গল টিম সব, মানে যে দুঃখ ভালো ছিল সব আমরা ভুলিয়ে দেবো, সেই তার সাপোর্টারদের মুখে আবার হাসি ফিরবে, সেটা ডুরান্ড কাপে সেইভাবেই শুরু হয়েছিল। হ্যাঁ, একদমই। তো আমিও ওই যে বললাম, আশাহত হয়ে পড়েছিলাম ডায়মন্ড হারবারের দিন, দুঃখে মানে ভেঙে গেছিলাম, কারণ এখনও হয়তো অনেকেই বলবে যে আমি কোচ, হয়তো আরে না, কিন্তু আমাদেরও এখন সত্যি মানে ওইটা, ওই ফিলিংসটা তো আর মুখে বলছি বলে হয়তো প্রমাণ করতে পারবো না, কিন্তু এখনও সত্যি করেই আমি কিন্তু আশাহত হয়ে পড়েছিলাম। তো এখন আমি বলছি, এখনও দৃঢ় বিশ্বাস আছে ইস্টবেঙ্গল যা টিম, এই সুপার কাপ কেন আরও ভালো রেজাল্ট করার যোগ্য। আইএসএল যদি হয়, আইএসএল এ অবশ্যই যোগ্য, ভালো পজিশন, অবশ্যই, মানে বেস্ট টিম ইস্টবেঙ্গলের, কিন্তু মানে প্রথম দিন থেকে আমি তো সেটাই বলি, দল গঠনও এবার বেশ ভালো, যথেষ্ট ভালো কোয়ালিটি প্লেয়ার আছে যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। অবশ্যই, সেটা তো খেলা দেখে সবাই মানে ওটা মানে বলছে আর কি। ওটা ব্যক্তিগতভাবে সন্দীপ নন্দীর এবার মানে সামনের দিকে লক্ষ্য কি? মানে আপনি তো অনূর্ধ্ব 23 জাতীয় দলের কোচ হিসেবে গেছিলেন, গোলকিপিং কোচ, এবার আপনার জানি না, কারণ এখন তো সামগ্রিক যা অবস্থা ফুটবলের দেখতেই পাচ্ছ, সেটা অ্যাজ এ এক্স প্লেয়ার হিসাবে সত্যিই আমাকে মানে ব্যথা দেয়। এটা খুব দুঃখের ঘটনা যে একটা দীর্ঘদিন ধরে একটা অচলাবস্থা যে রয়েছে ফুটবলে, এখনও আইএসএল হবে কিনা, আই লিগ হবে কিনা, এখনও মানে আমাদের সুপ্রিম কোর্ট ইয়েতে চলছে, এটা অ্যাজ এ এক্স প্লেয়ার হিসাবে, জাতীয় প্লেয়ার হিসাবে আমার খুবই এটা বেদনাদায়ক ঘটনা। কারণ আমি বুঝতে পারি এটা, আমি একটা নিজে প্রফেশনাল, এরকম আমার মতো সব কত প্রফেশনাল প্লেয়ার, কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ সব বসে আছে, ফ্যামিলি, তারা এই ফুটবলের জন্যই তাদের হয়তো নট অনলি শুধুমাত্র টেকনিক্যাল স্টাফ, আরও আদার্স জগতেও অনেক লোকজন আছে যারা ফুটবল পরিচালনা করতে, সকলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি চাইবো
এটা তাড়াতাড়ি একটা উন্নতির সাথে, একটা ফুটবলের একটা সাথে, যে দেশের ফুটবলে আরও উন্নতি হওয়ার সাথে একটা অচলাবস্থা কেটে আবার যেন রোদ আবার যেরকম রোদ এটা বেরোয় রোদের জল সেরকম। যেটা একটা ছিল সেইটা আবার ফিরে আসুক, ভারত আবার জগৎ সব, সভায় শ্রেষ্ঠ মানে আসন সুদিন আবার ফুটবলে ফিরে আসুক, এটাই আমি চাই অ্যাজ এ এক্সপ্লেয়ার হিসেবে। বা আরেকটা ব্যাপার আপনি যেরকম বলছিলেন যে অতিরিক্ত মাত্রায় আমরা কি বিদেশি নির্ভর হয়ে গেছি এই ভালো ভালো পজিশনগুলোতে, আমাদের বিদেশি প্লেয়ার কোচ হিসেবে বিদেশি কোচ, আমাদের দেশীয় কোচরাও তো আছেন, তারাও ভালো কাজ করছেন। নৌসাদ মুসা আছেন, খালিদ জামিল সদ্য সুযোগ পেয়েছেন, হয়তো আর একটু সুযোগ দেওয়া হলে আরও ভালো করবেন। শঙ্করলাল চক্রবর্তী আছেন, আরও এরকম অনেকেই আছেন। এটা তো বলতে বললাম না, বিদেশি প্লেয়ার তো আমাদের সময়ও ছিল, প্লেয়ার আর কোচ সেটা আলাদা। কোচও একটা একটা করে আসি, প্লেয়ার আমাদের সময় দেখো, এটা তুলনা হয়তো হয়ে যাবে, কিন্তু কাউকেই ছোট বড় করার ইয়ে নেই, আমার উদ্দেশ্য নয়। আজকে যে আই লিগের সময় যে ধরনের বিদেশি প্লেয়াররা এসছে, কত প্লেয়ার হাতে, তুমি তো অনেকই জানো নাম, হ্যাঁ, ব্যারোটো, ওডাফা, ইয়াকুবু, রন্টি, চিড্ডি, বা অনেক আরও আছে, হয়তো কার নাম আমি বলবো, ডগলাস, ওকেরো, অনেক আছে আরও। তো তখনকার যে কোয়ালিটি প্লেয়াররা কেন আসতো, তখন কিন্তু তারা কিন্তু বয়স্ককালে আসতো না, সবাই কিন্তু তাদের ইয়ং জেনারেশন প্রাইম টাইমে এসছে। আজকে আইএসএল এর ফলে অনেকে দেখবে অ্যাবভ সব 30, তারা কিন্তু তাদের সোনালী অতীত ফিরে কিন্তু আসছে। আজকে ওইটাই বললাম, ওই যে তোমার ফুটবল যে পরিচালনা করছে, আমরা শুধু নামটা দেখছি, কাজটা দেখছি না হয়তো। আজকে আইএসএল শুরুতে অনেক বড় বড় প্লেয়ার, ওয়ার্ল্ড কাপাররা সব এসছে, কিন্তু সবাই সার্ভাইভ করেনি, 1 বছর খেলে চলে, হয়তো ঠিক আছে এটা নামের জন্য এসেছিল, একটা ইন্ডিয়ান সুপার লিগের নামটা একটা সুন্দর একটা হাইপ হয়েছিল, ঠিক আছে, কিন্তু কাজের দিকে দেখতে গেলে সেই কোয়ালিটি ফরেন প্লেয়ার কিন্তু খুব কমে গেছে। যদি কাজের মানে যোগ্যতা, কার্যকারিতার দিক থেকে কমে গেছে। আইএসএল আই লিগও আছে, কমে গেছে, তার জন্য এই অবস্থা। আর কোচিং যেটা বলো, আজকে আমাদের সময় ফরেন কোচ ছিল, আজকে আমাদের সময় ফরেন কোচ ছিল, কিন্তু তারা কি শুধুমাত্র একা আসতো, তার সাথে কি এখনকার যে এনভায়রনমেন্ট, তার সাথে কি 7টা 8টা 5টা 6টা সাপোর্টিং স্টাফ ওরা নিয়ে এসছে, আগে এসছে। আগে আমি ফার্স্ট পাই কনস্টান্টাইন একা, ডেভিড বুথ মহিন্দ্রাতে পাই একা, বব হাউটন একা, ট্রেভার মর্গান, কিউবিকানা, তোমার আর যা সব আছে আমি নাম অনেকে, সবাই একা। এই এখন আমি ওই বললাম আইএসএল আসার ফলে অনেকটাই নেগেটিভিটি, ব্যাড দিকটা চলে গেছে। এইটা আমি সবাইকে খারাপ বলবো না, এই যে ফরেন কোচ যে আসছে তার মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু অনেক তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। তাহলে ওই যে বললাম জেগে ঘুমাচ্ছি আমরা, এটা কার হাতে আছে আমি জানি না। আজকে আমাদের যারা দেশকে মানে ফুটবল নিয়ে গর্বিত করেছে, এক্স প্লেয়ার, তারা মডার্নাইজেশনের জন্য তারা কিন্তু কোচিং লাইসেন্সও নিচ্ছে। এখন যেহেতু মডার্নাইজেশনে তোমার কোচিং লাইসেন্স, কোচিং অ্যাজ এ প্রফেশন তুমি কোচিং করতে গেলে তুমি আগে বাবলুদার মতো কি ভৌমিকদার মতো কি বিশ্বজিৎদার মতো হবে না, লাইসেন্স ছাড়া করতে হবে, তারা তো করছে। তারপরও তারা কি যোগ্য, তারা পাচ্ছে, কাদের জন্য পারছে না? তাহলে সেই ওই যে তারা তো আমাদের ছেলেদের জায়গা আটকে দিচ্ছে, তো সেটা কে দেখবে? তারা তো সবসময় সহকারী হিসেবেই থাকছে, তারা তো আজকে ওইটাই, তারা কি করবে? তারা আজকে প্রফেশনাল, তার দুঃখ কি, সে তার অন্যায় কি, সে প্রফেশনাল, ফুটবলটাকে প্রফেশনাল আগে খেলেছে। আমি যেরকম, বা আমার মতো যারা আমার বন্ধু বান্ধব আছে, তারা ফুটবলটাকে প্রফেশন হিসেবে নিয়েছে, তার ড্রিম আছে অ্যাজ এ কোচ, অ্যাজ এ প্রফেশনালি হবে, সেটাই তার অন্যায়। তারপর তো সে জায়গা পাচ্ছে না, তারপর তাকে শুনতে হচ্ছে তো সহকারী কোচ। আরে তোকে জায়গাটা কে দেবে? জায়গাটা দেওয়ার দায়িত্ব কার? তার কোয়ালিটি তো পরে যাওয়া যাবে, আগে তো জায়গাটা দিতে হবে। তাহলে কোথায় গিয়ে করবে? সে তো প্রফেশনাল, তাকে সংসার চালাতে হবে। সে কি তাহলে কোনো একাডেমিতে গিয়ে ওই 10,000 টাকার চাকরি করবে, দিয়ে প্রুভ করবে 10 বছর? কারণ সে তো অলরেডি খেলে প্রুভ করেছে, সে একটা স্টাবলিশ প্লেয়ার, সে একটা দেশীয়, একটা জাতীয় প্লেয়ার, তাই না? তো সেখানেও একটা ওই মনিটরিং দরকার আমি মনে করি কোচেদের। ওই যে একটা কথা আছে, সব বড় প্লেয়ারই সব বড় কোচ হয় না, তো এটা তো খাঁটি কথা।
তো তাহলে সেখানে কেন স্কাউটিং নেই যে আমার Coaching এ এক্স প্লেয়ার, ন্যাশনাল এক্স প্লেয়ার, আমার 20টা ছেলে আমার কোচিং লাইসেন্স নিচ্ছে, সেখানে কেন অবজারভেশন নেই? এই 20টার মধ্যে হচ্ছে 10টা খাঁটি মনে হচ্ছে আমার অবজারভেশনে কোচিং এবিলিটি আছে, এই 10টা ছেলেকে কাজ দাও তোমরা। কোথায় সেই রকম পরিকল্পনা আছে? সেটা তো হচ্ছে না। তাহলে এটা তো হবেই। আজকে আমরা কাদেরকে মানে জামাই আদর করে দেখে করছি, জামাই আদর করে তাদেরকে আমরা বসিয়ে রাখছি। আজকে আমি আমার ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি তো হেড কোচ সম্বন্ধে জানি না, কারণ আমি গোলকিপার। ঠিক আছে, আমার ফুটবল নলেজ নেই, আমি আমি জানি না, আমি তো প্রুভও করতে চাই না যে আমার ফুটবল নলেজ কতটা। কিন্তু তোমরা বলো, গোলকিপার কোচ হতে যোগ্যতা, গোলকিপার কোচের যোগ্যতা পরিকাঠামো মানে মাপকাঠি কী হওয়া উচিত? ফার্স্ট অ্যাপিয়ারেন্সে কী হওয়া উচিত বলে তুমি মনে করো? আমি তোমাকে কোশ্চেন করছি। গোলকিপার অ্যাজ এ গোলকিপার ফিট হবে, কারণ গোলকিপারের ব্যাপারটা তো অনেকটা ড্রিল, অনেকটা সামনাসামনি দেখাতে হবে তাকে, মাঠে নেমে বল গ্রিপ করতে হবে। তাহলে তাকে ফিট হতে হবে। তাহলে বোঝো, আজকে আমি উদাহরণ দিচ্ছি, তাহলে ফিজিক্যাল ফিট হতে হবে, ফিজিক্যাল ফিট, তাকে বল মারতে হবে। কি আমি মনে করি আমার ফুটবল বুদ্ধিতে অন্তত সেটা বোঝায় যে গোলকিপার কোচকে ফিজিক্যালি ফিট হতে হবে, তাকে অন্তত ফার্স্ট ইয়ে হচ্ছে তাকে সঠিক বল মারতে হবে, তাকে প্র্যাকটিস দেওয়ার জন্য তার গোলকিপারকে। তারপরে তার টেকনিক্যাল এবিলিটি, সে বেস্ট লেভেলে খেললো কি লোয়ার লেভেলে খেললো সেটা পরে, তারপরে নলেজ, অবশ্যই নলেজ সব কিছুই থাকতে হবে। প্রথমটা হচ্ছে ফিজিক্যাল ফিট। তাহলে আমি আমার এই আইএসএলের দৌলতে আমি কিন্তু দেখেছি, এই যে এতদিন ধরে আমি টপ লেভেলে রয়েছি, এখানে কিন্তু আমি অনেক নিদর্শন আমি দিতে এক্সাম্পল দিতে পারি। ইভেন লজ্জা লাগে আজকে যে এই যে আমি লজ্জা দুঃখ লাগে এটাই যে আমাদের দেশের ন্যাশনাল টিমের গোলকিপার কোচও কিছুদিন আগে কাজ করে গেছে, একজন এজেড লোক, যে পায়ে তো দূরের কথা, হাত দিয়েও ঠিকমতো বল পাওয়ারে দিতে পারে না। তাহলে সেই দেশে কি আমরা কি টপ লেভেলে খেলার যোগ্যতা অর্জন করতে পারি? আমি জানি না আজকে। তাহলে তাকে আমি অনেককে অভিযোগ করেছি এই নিয়ে, অনেককে। আচ্ছা, আজকে তোমার মিডিয়াতেও কোনো এক বন্ধু আমার আছে, সে কিন্তু তার জন্য আমাকে কিন্তু এখনো সে হেয় করে, এই নিয়ে তার সঙ্গেও ডিবেট হয়েছে। আচ্ছা, সে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। আমি বললাম না, আমার কিন্তু এটা দুঃখ এটাই যে সে হাত দিয়ে ন্যাশনাল টিমে গোলকিপার করছে বিকজ অফ সে বিদেশি কোচ। তাহলে কি আমাদের দেশে হাত দিয়েও বল দেওয়ার লোক নেই, এক্স প্লেয়ার নেই? আমি জানি না, তার উত্তর কিন্তু আজ পর্যন্ত পাইনি। তার এই যে আজকে তার ফলটাই কিন্তু আজকে যেটা আমাকে এটা হলো, আমি মনে করি এটা একটা মানে সামগ্রিকভাবে একটা লজ্জা আমি মনে করি। কিন্তু আমি কতটা সাপোর্ট, আমি সেইভাবে আমি কিন্তু সাপোর্ট পেলাম না, আমি দেখলাম। তো আমি বলছি তো এটা একটা দেশে বাইরের কোচ এসে তার সহকর্মীকে, সে জানে সেই সহকর্মী মানে সেই ক্লাবের সাকসেস দেওয়া কোচ, তাকে কিভাবে তাকে বারংবার মানে বলা সত্ত্বেও তাকে অপমান করে যাচ্ছে। এই যে এটা কিন্তু তার জন্যই কিন্তু আজকে আমাদের এই প্রশ্রয় দেওয়ার জন্যই কিন্তু আজকে এই আস্পর্ধাটা ওদের হয়েছে, বেড়ে গেছে। এটা হয়তো আমাকে অনেকে অন্যরকমভাবে দেখছে, কিন্তু এটা অন্যরকমভাবে দেখার কাজ নয়। আমি মনে করি এটা একটা ব্যক্তিগতভাবে, এটা আমি মনে করি এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কিন্তু কেউ এটা কতটা সমর্থন করলো আমি জানি না, কারণ এটাকে নিয়ে আমি আর বন্ধ রাখতে, কিন্তু এটা এই সব কিছুই এটা সামগ্রিক একটা ফল। কিন্তু আজকে আমাদের এই ফুটবলে যেটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু সব কারণ। আমি খুব বেশি প্রশ্ন আর আপনাকে করব না। আমি বেশ কয়েকদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় বেশ বছরখানেক বলুন বা বছর দুয়েক বলুন, আপনারই একটা পোস্ট দেখছিলাম, আপনি লিখেছিলেন এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম। এত অভিমান করে কেন বলা যায়? আপনি তো সবই পেয়েছেন, আপনি কতবার জাতীয় লিগ জিতেছেন, আই লিগ জিতেছেন, আসিয়ান জয়ী দলের সদস্য ট্রেভর জেমস মর্গ্যান আপনার জন্য ইস্তফা দিয়েছেন, হ্যাঁ, আপনাকে না পেয়ে। তবু আপনার এত অভিমান কিসের? অভিমান ওই যে এখনো ওই শুনতে হচ্ছে, বুঝতেই তো পারছো। এই তো ঘটনার যে স্টোরি বললাম, সে তো সবটাই তো দুঃখ বেদনারই। না, সেটা তো যে আজকে সাম্প্রতিককালের আমরা দীর্ঘদিন ধরে প্রুভ করার পরও এখনো আমাদের বলতে হচ্ছে যে আমরা যোগ্য। আজকে আরেকটা উদাহরণ তোমাকে আমি দিই, তাহলে বুঝতে পারবে। এখন মডার্নাইজেশনের যুগে কি লাইসেন্স, তাই তো?
আইএসএল আসার পরে বলা হলো, গোলকিপিং কোচের নিয়ে বলছি তোমাকে, যে লেভেল 2 যেটা এখন এআইএফএফ এ বি সার্টিফিকেট গোলকিপার কোর্স, মানে ডিপ্লোমা কোর্স, সার্টিফিকেট কোর্স, সেটা থাকলে আইএসএল করা যাবে না। আমার একবার উড়িষ্যা এফসিতে অলমোস্ট কন্ট্যাক্ট হয়ে গেছিলো কিছুদিন আগে, 3-4 বছর আগে আইএসএলে। পরে জানতে পারে আমার লেভেল 2 বি সার্টিফিকেট, তো আমাকে অ্যাকসেপ্ট করা হলো না, কারণ সার্টিফিকেট লাগবে গোলকিপারে। ঠিক আছে, তো আজকে দুঃখ কেন দেবে না? আজকে এই যে তুমি বললে তোমার হতাশা, দুঃখ, বেদনা কেন? আজকে আমি এই দেশে 20 বছর রাজত্ব, মানে ফুটবলে খেলে সাকসেস দিয়ে আজকে আমি এই দেশে কোচিং করতে পারলাম না লেভেল 2 নিয়ে। সেই ক্লাবে ভিন রাজ্যের, আর্জেন্টিনার কি অন্য দেশের একজন, স্পেন, আমি জানি না কোথাকার, সেম লাইসেন্স নিয়ে সে আইএসএল কাজ করলো, আমি জানি না। তার মানে তাহলে কি? তাহলে আমার এই দেশে জন্মানোই, তাহলে এই দেশে খেলাটাই আমার তাহলে অন্যায়? বুঝতে পারছো? সেটা কখন জানলাম? গত বছর যখন আমি এ লাইসেন্স করতে গেলাম, দেখলাম সেই কোচটা আমার সঙ্গে লাইসেন্স করছে, এ লাইসেন্স, আর অলরেডি সে 4 বছর উড়িষ্যায় কাজ করে নিয়েছে, অথচ আপনি পারলেন না। এখনও নর্থ ইস্টে গোলকিপার কোচ লেভেল 2 নেই করে। হয়তো তাদের বড় জায়গা থেকে এসছে বলে তাদের যোগ্যতা বেশি। তাহলে আমাদের যোগ্যতাকে চিরকাল ছোটই করে রাখা হবে, তাহলে আমরা উঠবো কবে? আমাদেরকে চারা গাছ করেই রেখে দিচ্ছ, তাহলে আমরা আর বড় গাছ হব কবে? তুমি তো চেপে রেখেই দিচ্ছ, তাহলে আর আমি যোগ্যতা দেখাবো কী করে? তাই না? তো সেইটাই দুঃখ, বেদনা, তার কারণে ওই দুঃখের কথা, এগুলো আর হতাশার কথা কি বলবো আর। কিন্তু সন্দীপ নন্দীর ফুটবল কেরিয়ারে দুঃখ ছাড়াও তো অনেক ভালো দিক আছে। আসিয়ান জয় আছে, একজন বিদেশি কোচ তাকে না পেয়ে সেই ইস্তফা দিয়ে চলে গেলেন, বলে আমার ওকেই চাই। আমরা তখন সেদিন একটা মোহনবাগানেরও খেলা ছিল, মোহনবাগানের খেলাটা শিলিগুড়িতে ছিল, মোহনবাগানের সঙ্গে ইউনাইটেড স্পোর্টস, এদিকে ইস্টবেঙ্গলের মানে ওই মোহামেডানের সঙ্গে ছিল, 5 গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। এবং তারপরে কোচ যখন যাচ্ছেন, আমরা শুনতে পেলাম কোচ ইস্তফা দিয়ে দিয়েছেন। ভেতরের গল্প জানি না, ভেতরে অনেক স্টোরি আছে, পরবর্তীকালে শুনলাম অনেক স্টোরি আছে। হ্যাঁ, তো এটা এই যে সব খারাপের দিক, ওইগুলো তো আমাকে শান্তি দেয়। এই যে ব্যক্তিগত যে ফুটবল কেরিয়ার 20 বছর, যে ছেলেটা গ্রাম থেকে এসে 20 বছর সে 5টা আই লিগ যেতেছে, 4টে ডিফারেন্ট ক্লাবের হয়ে, এই অ্যাচিভমেন্টগুলোই তো আমার সাকসেস দেয়। এই যে এত বঞ্চনা, এত তোমার অবহেলিত, এই জিনিসগুলোই তো শান্তি দেয়। কোথাও আমি রিকল করি আর নিজে শান্তি পাই। আমাকে যে ছোট করে দেখা হচ্ছে, আমি যোগ্য নই, তো এইগুলোর শান্তি। আজকে তুমি বলো না, আমার অনেক ট্রফি জিতেছি, আসিয়ান কাপের মতো বিদেশি মাটির ট্রফি জিতে এখনও নাম হয়, তো শান্তিটা আছে। কিন্তু একটা কোচ একটা প্লেয়ারের জন্য রিজাইন দিচ্ছে, এর চেয়ে বড় পাওনার কী আছে অ্যাজ এ প্লেয়ার আমি জানি না। সেই দিন শুনে আমি হেসে ফেলেছিলাম। আচ্ছা, এটা কী করে, মানে বিশ্বাস করতে পারছি না এটা কী করে। কারণ সেই কোচের ফোন থেকে আমার একজন অফিসিয়াল করছিলেন কোচের মান ভাঙাতে সেই রাত্রি। আমি বললাম কী বলছে, অবাক করার মতো ঘটনা। তো এইগুলোই পাওনা, এগুলো তো পেয়েছি। আবার যখন সবাই ধরে নিয়েছে যে সন্দীপ নন্দী শেষ হয়ে গেছে, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে, আজকে ওইটাই বললাম। তখন তো এত সোশ্যাল মিডিয়া ছিল না। আমার যদি প্লেয়িং কেরিয়ারটাও দেখো, এইরকমই উত্থান, মানে জোয়ার ভাটার মতোই উত্থান হয়ে ওঠা। আজকে দুঃখ কেন? আজকে আমার স্বপ্ন অনেক কিন্তু বড় ছিল। আজকে নিজেকে আমি খেলেছি হয়তো 20 বছর, কিন্তু আমি স্যাটিসফাইড নই কোথাও। আচ্ছা, যে আমার যোগ্যতা আরও উপরে ছিল কিন্তু আমাকে করা হয়নি, সে দুঃখ আছে। আজকে এমনি এমনি নয়, আজকে সেগুলো অনেকেই জানে না। আজকে আমাকে সেখানেও কিন্তু পলিটিক্সভাবে সরিয়ে দেওয়া হয়েছে। সেই যোগ্যতা কিন্তু আমার ছিল, যেটা আজকে সুনীল ছেত্রী পায়, কি গুরপ্রীত পায়, কি অন্য আদার্সরা পায়। কারণ আমি ন্যাশনাল টিমে খেলেছি মাত্র 2 বছর। সেটা কিসের হাতে গুনে সেটা না। আমি অন্য একটা প্রসঙ্গে আছি, সেটা কি অত্যন্ত সারল্য, সরলতা, গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, যে এই শহর সম্বন্ধে বিশেষ কোনো তার জ্ঞান নেই, সেই কারণেই সে বারবার এই বঞ্চনার শিকার হয়েছে। যে জাতীয় দলে খেলতে গেলাম, আমি 2 বছর থাকলাম, তারপরে সেরকম খেলতে পারলাম না। ওই তোমাকে একটা কথা বললাম, সেটা কিসের জন্য? তোমাকে একটা কথা বললাম
যে আজকে ওই সুনীল ছেত্রী কি বাইচুং সবাইকে আজ একটা তৈরি করার পেছনে একটা লোক, সেই ধরনের লোক থাকতে হয়, আজকে সেই পরিবেশটা থাকতে হয়, তাকে কীভাবে তাকে অবজার্ভ করার। আমি হয়তো সেইখানেও একটা শিকার, অবশ্যই তুমি বলতে পারো আমার সারলতা। আমি জানি না আমি কত, আমি কিন্তু সবসময় নিজেকে সিম্পল থাকতে পছন্দ করি, কিন্তু একদম আমি বলতে পারি আমি একদম 200% অনেস্ট ম্যান, মানে নিজের ইয়ের দিকে, আমি শুধু মুখের জন্য বলছি না। কিন্তু এরকম আমি আমি পাইনি। আমি একটা সেই ইনসিডেন্ট আজকে 98 সালে আমার হচ্ছে বড় ক্লাব খেলা, 98 মোহনবাগান থেকে 2006-এর ঘটনা, যখন আমি অলরেডি স্টাবলিশড জাতীয় টিমে 2 বছর খেলছি, পারফর্ম করছি, নট অনলি খেলছি, পারফর্ম করছি। তারপরেও জানি না 2 মাস আগে, তখন দেখো আলে কালে খেলা হতো, তখন তো আর এখনকার মতো এত খেলা ছিল না ন্যাশনাল টিমে। হয়তো 2-3 মাস আগে আমি দোহাতে আমি পারফর্ম করে এসেছি এশিয়ান গেমসের মতো জায়গায়, ববার্টন কোচ ছিল, ঠিক আছে। ওই যে বললাম সারলতা, তখন এত এগ্রেসিভ ছিলাম না, নাহলে সেই ঘটনা কি করে আমি ডাইজেস্ট করেছি এখন ভাবলে আমার হয়তো রক্ত মানে গরম হয়ে যায়। 2006-এ ডিসেম্বরে এশিয়ান গেমস খেলছি, ফার্স্ট নেহরু কাপ হয় জুলাই, তোমার জুন জুলাই, হ্যাঁ জুন না মে মাসে আমাদের ক্যাম্প হয় পর্তুগালে। ক্যাম্পে ইয়েতে নেহরু কাপের আগে টিম থেকে বাদ। আমি জানুয়ারিতে আমার একটা মাত্র বোন, সেই বোনের বিয়ে ছেড়ে আমি কিন্তু এশিয়ান গেম খেলেছি। এবং ইরান ম্যাচ, এখন জানি না সেই ভিডিও আছে কি না, তখনকার জন্য হয়তো বললাম ভিডিও নেই, ম্যাচ লাইভ নেই। ইরান ম্যাচ এখন দেখা যাক কি ম্যাচ খেলেছি। সেই গোলকিপার কোচ আমাকে 2 বছর ধরে দেখছে আমার পারফরমেন্স কি ন্যাশনাল টিমে। জাপান ম্যাচ কলকাতায় খেলেছি 2004 দিয়ে শুরু, তারপরও এই যে ওইটাই বললাম যে হতভাগ্য, এমনি এমনি বলি না, তার নেহরু কাপের শুরুর আগে আমি টিম থেকে বাদ, কোনো কারণ নেই। আজকে ঠিক আছে আমি মানছি আমার হয়তো কোনো ফল ছিল, কিন্তু আমি কি একটু মানে আভাস পেতে পারতাম না, মানে মানে একটা হিন্টস পেতে পারতাম না, কি একটা ওয়ার্নিং পেতে পারতাম না গোলকিপার কোচ কি কারোর কাছ থেকে, তুমি তো 2 বছর খেলছো, কারণ আমি তো খেলছি, আমি অলরেডি 2 বছর আমি পুরো পারফর্ম করছি, যে তোমার জায়গা চলে যেতে পারে, সেটা কোনো পাইনি। তো সেই কথা কিন্তু এখনও আমার মনে আছে, আমি অ্যাজ এ গোলকিপার কোচ হয়ে সেইটাকে অন্তত আমার গোলকিপারদের হতে দেবো না। কিন্তু এই পণ করে আমার এগিয়ে চলা, জানি না এই পণ কতটা আমার সাকসেস হবে, দেখা যাক সময়। সন্দীপ নন্দীর সঙ্গে কথা বলতে শুরু করলে আর শেষ হবে না, অনেক গল্প, অসংখ্য গল্প জমে আছে। কখনো ভালো গল্প মানে সবটাই দুঃখের, এখন দুঃখ বেদনার গল্প, ভালোও আছে তার মধ্যে, ভালো আছে। আপাতত এখানেই শেষ করতে হচ্ছে। আপনার সঙ্গে সাক্ষাৎকার বলুন, কথাবার্তা বলুন, গল্প বলুন, আবার আমরা পরবর্তীকালে শুনবো। আর অন্যান্য সমস্ত খবরের জন্য আপনারা চোখ রাখুন আজকাল.in-এ। থ্যাংক ইউ।